আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যায় ফেনী শহরসহ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ৯০% এলাকা প্লাবিত হয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সহ সব ধরনের যোগাযোগ। বিভিন্ন জায়গায় রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। সাজেকে আটকা পড়েছে প্রায় ২০০ পর্যটক। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের ৮ জেলা। মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। ফেনীর ৩.৫ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব ধরনের যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ফেনী শহর সহ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ৯০% এলাকা পানিতে তলিয়ে গেছে। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ সহ বিভিন্ন স্থানে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। খাবার ও সুপেয় পানির সংকটে মানবেতর অবস্থা বাসিন্দাদের। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। বেড়িবাঁধ ছুঁই ছুঁই করছে গোমতী নদীর পানি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে কুমিল্লা শহরের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দী আছে ৫৩০টি পরিবার। পানিতে ডুবে গেছে আখাউড়া স্থলবন্দর। বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা সড়ক যোগাযোগ। অতিবৃষ্টিতে কক্সবাজারের হোটেল, মোটেল, পর্যটন স্পট সহ জেলার রামু, নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ধসের শঙ্কায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নিকট অতীতে এমন বন্যা দেখেনি খাগড়াছড়ির মানুষ। পানির স্রোত আর পাহাড় ধসে ভাঙছে ঘরবাড়ি। জেলার ৯ উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০,০০০-এরও বেশি পরিবার। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি টানা পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকায় অন্তত ২০টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে রাঙামাটি খাগড়াছড়ি আন্তজেলা যান চলাচল। এতে সাজেক বেড়াতে যাওয়া প্রায় ২০০ পর্যটক আটকা পড়েছে। মৌলভীবাজারে সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী দিন কাটছে লাখো মানুষের। সিলেট, সুনামগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। এদিকে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক সহ শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলো পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চাঁদপুর ও বরিশালেও। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দর্শক, আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন আছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাদ্দাম, এখনো কত মানুষ পানিবন্দী হয়ে আছে এবং কতগুলো পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সেটা জানাবেন। এছাড়া আপনি জানাবেন যে ত্রাণ তৎপরতার কি তথ্য আছে আপনার কাছে। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে যে পানি, সে পানি কিন্তু ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে স্থলবন্দর এদিকে কিন্তু সেটি প্রবেশ করছে এবং শুধু আখাউড়া নয়, বা ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী যে এলাকাগুলো অর্থাৎ উপজেলাগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং বিজয়নগর, এই নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আখাউড়া উপজেলা। এখানে কিন্তু প্রায় ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি গাজালা পারভিন রুহি, ওনার সাথে কথা বলেছি। তিনি আমাকে বিকেল পর্যন্ত ওনারা খোঁজ খবর নিয়েছেন, যেটা এবং যেটা তারা তালিকা করেছেন সেটা হচ্ছে এখন পর্যন্ত
প্রায় 1500 প্লাস পরিবার কিন্তু পানিবন্দী হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আশ্রয় নিচ্ছে, অর্থাৎ যে জায়গাগুলো উঁচু কিংবা প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলোকে আশ্রয় কেন্দ্র করেছেন এখানকার প্রশাসন, সেইগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে কিন্তু শুকনো খাবার ব্যবস্থা করেছে এবং সরকারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি উদ্যোগে, বিভিন্ন ছাত্র আন্দোলনে যারা কোঠা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু বিভিন্নভাবে যে যেরকম ভাবে পারছে তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং এই যে ভারতের যে পানিটা এটা এখন পর্যন্ত কিন্তু বেড়েই চলছে, যার ফলে কিন্তু এই এলাকার মানুষের যে প্লাবিত অঞ্চলের সংখ্যা কিন্তু বাড়ছে। যদি আপনাকে বলে রাখি যে এইখানকার যে অর্থাৎ আখাউড়া উপজেলার মধ্যে যে হাওড়া নদী রয়েছে, এই হাওড়া নদীর 5টি স্থানে কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু পানির সংখ্যা বাড়ছে এবং এই হাওড়া নদীর বাঁধের যে এলাকা সেই এলাকার মানুষগুলো কিন্তু একেবারে আতঙ্কে রয়েছে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবেও কিন্তু এখানকার স্বেচ্ছাসেবী এবং এখানকার স্থানীয়রা কিংবা এখানকার যারা উঁচু এলাকায় রয়েছেন, উজানের এলাকায় রয়েছেন, তারা কিন্তু গিয়ে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করছে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে এবং এই কাজ কিন্তু এখন পর্যন্ত রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভয়ঙ্কর যে ভাঙ্গনটা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মনিয়ন্দের ইতনা নামক একটি এলাকায় এবং মোগরা ইউনিয়নের খলাপাড়া নামক একটি দুইটি জায়গায়, সেখানে কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত ওই এলাকার মানুষ অর্থাৎ হাওড়া নদীর হাওড়া বাঁধের যে এলাকাটা সেখানের আশেপাশের যে মানুষগুলো তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে। তারা আশা করছেন যে সরকারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বিভিন্ন সহযোগিতা পাবে। তো ফারিয়া, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার রাখারো থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। এদিকে মৌসুমী লঘুচাপের কারণে আগামী 12 ঘন্টায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে খোয়াই নদীতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ বয়ে যাওয়ার কথাও বলছে সংস্থাটি। এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। 10 জেলায় পানিবন্দী রয়েছে 5,86,000 পরিবার। উদ্ধারে সেনা, নৌ, বিজিবি সহ সাধারণ মানুষ কাজ করছে। সুফিয়ান ফারাবিকে সঙ্গে নিয়ে রফিকুল ইসলামের রিপোর্ট। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 10 জেলার কয়েক লাখ মানুষ। চলমান বন্যায় দেশের 10 জেলার 65 উপজেলার 495টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী আছে প্রায় 5,86,000 পরিবার। ক্ষতিগ্রস্ত আছে 36 লাখেরও বেশি মানুষ। ফেনীতে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানায় 2,000-এর বেশি আশ্রয় কেন্দ্রে 82,000-এর বেশি মানুষ অবস্থান করছে। শুকনো খাবার ও নগদ টাকা পাঠানো হয়েছে এসব এলাকায়। ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 1,534টি। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে 2 জন, এর 1 জন হচ্ছে ফেনীতে আর 1 জন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। ত্রাণ বিতরণ সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। এদিকে রাত 10টা পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ে কোনো সুসংবাদ দেয়নি বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে 24 ঘন্টায় তীব্র পানি প্রবাহ কিছুটা কমে আসবে। বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থির অবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় সম্পদ নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে সাধারণ মানুষের। ত্রিপুরার বাঁধের ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই, ভারতীয় কমিশন থেকে জানানো হয়নি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আগাম সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মাইদুর রহমান রুবেলকে জানাচ্ছেন বিস্তারিত। গোমতী নদীর উপর ভারতের দেয়া বাঁধের ডম্বুর গেট খুলে দেওয়ায় যে গতিতে পানি প্রবেশ করছে তা দেখলে যে কেউ ভয় পাবে। 1984 সালের পর ভারত এই প্রথম গেট খুলে দিয়েছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ধর্ম উপদেষ্টা।
আকস্মিক এই বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা প্লাবিত হলেও ঝুঁকিতে আছে আশপাশের জেলা। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। পরে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে ভারত। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, 15 দিন হলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের দুর্যোগপূর্ণ ও সংকটকালীন সময়ে বিভিন্ন দাবিতে আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনবো। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি, সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনবিরোধী সকল নীতি থেকে সরে আসবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ভারতের সাথে নদী ও পানি বণ্টনের বিষয়ে দুই দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সীমান্তের সমস্যা হলে যেভাবে বৈঠক হয় সেই আদলেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, ভারত ইচ্ছে করে পানি ছেড়ে দেয়নি, পানির চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে। এই বন্যার কারণে দুদেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশকে যে কোনো বিষয়ে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। আজকের মিটিংয়ে প্রণয় ভার্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান, বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার্ড প্রসপ্যারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনারা এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন, উই স্ট্রংলি বিলিভ ইন এ স্ট্রং অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ, অ্যান্ড উনি মোর পজিটিভ এঙ্গেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে। বাংলাদেশের পূর্ব সীমান্তে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, বাংলাদেশের বন্যার জন্য ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার যে দাবি বাস্তবে তা সঠিক নয়। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বাঁধের নিচের দিকে বৃহত্তর ক্যাচমেন্টের পানির কারণে বাংলাদেশে বন্যা হয়েছে বলে দাবি তাদের। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা এবং এটি উভয় দেশের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে দেখে গেছে। এর সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতার কথাও বলা হয় বিবৃতিতে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক পেজে তারেক বলেন, বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বের জেলাগুলো ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার গ্রাম। ওই সব জেলার পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মানবতার জন্য আশ্রয়, খাবার ও ত্রাণ সরবরাহের মাধ্যমে একে অপরের পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান। আগামী এক সপ্তাহ স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর
শফিকুর রহমান। দুপুরে নোয়াখালীর সেনবাগে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত অব্যাহত থাকবে। এ সময় তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পাচার হওয়া টাকা ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড সরকার। দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি। বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সভা শেষে জানান, বাংলাদেশকে গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করার রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন পিছিয়ে এই আদেশ দেন। গত 19 আগস্ট হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। আবেদনে শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয় রিট আবেদনে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল চাওয়া হয়েছে রিট আবেদনে। দেশের শীর্ষ 5 শিল্পগোষ্ঠীর কর ফাঁকি অনুসন্ধানে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এদিকে সালমান রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক সচিব জানান, যত প্রভাবশালী হোক স্বাধীনভাবে তদন্ত হবে। আতিকা রহমানের রিপোর্ট। দেশের 5 শিল্পগোষ্ঠীর গত কয়েক বছরের আয়কর, ভ্যাট, কাস্টম সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে কর ফাঁকি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। গত 21 আগস্ট এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নানা পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল CIC। সন্দেহভাজন গ্রুপগুলো হলো বেক্সিমকো, বসুন্ধরা, ওরিয়ন, সামিট ও নাসা গ্রুপ। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আয়কর আইন 2023 ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর অধীনে ফাঁকি দেয়া কর উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সালমান রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধান হচ্ছে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন ও সাবেক MP নুরুন্নবী চৌধুরী শাওনের সম্পদও। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। নুরুন্নবী চৌধুরী শাওন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, প্রকাশ্যে যেন অনুসন্ধানটি করা হয় সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দুদক সচিব জানান, রাজনৈতিক দল বিবেচনায় নয়, দুদক স্বাধীনভাবে অভিযুক্তদের বিষয়ে তদন্ত করবে। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছেন। এখানে যারা অনুসন্ধান করবেন, যারা অনুসন্ধান টিম থাকেন, অনুসন্ধানকারী থাকেন, তাদের উপরে কোনো দিক থেকে কোনোভাবে কোনো প্রভাব আসার সম্ভাবনা নেই, চাপ নেই। আর তাছাড়া অভিযোগ আসছে দেখে মামলা করছে, স্বাধীনভাবে অনুসন্ধান হবে। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনের চিঠি দিয়েছে দুদক। সাবেক মন্ত্রী, MP, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ প্রায় 200 ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই করছে সংস্থাটি। আতিকা রহমান, RTV, ঢাকা।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ৫:১৫টার দিকে তাকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনার সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, তারা আলোচনা করবে, তদন্ত নয়। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেটাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দল। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছেন। প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে। সেনাবাহিনী প্রধান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ সেনা সদর ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসির সভাপতি মাহবুবুল আলম সহ শীর্ষ নেতারা। সভায় সেনাবাহিনী প্রধান দেশের অর্থনীতিতে ব্যবসায়ী সমাজের গুরুত্ব ও অবদানের কথা উল্লেখ করেন। রাতের সংবাদে পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।